দ্য গার্ডিয়ানের চোখে আওয়ামী লীগের সেই কামব্যাক প্ল্যান। দ্য গার্ডিয়ানের রিপোর্টে সব থেকে চমকপ্রদ তথ্য হলো শেখ হাসিনার বর্তমান রুটিন ওয়ার্ক। দিল্লির এক সুরক্ষিত আস্তানায় বসে তিনি দিনে প্রায় 15 থেকে 16 ঘন্টা ব্যয় করছেন দলীয় কাজে। তিনি কি হাল ছেড়ে দিয়েছেন? মোটেও না। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ভাষ্য মতে শেখ হাসিনা সরাসরি যোগাযোগ রাখছেন তৃণমূলের কর্মী, নেতা এবং পেশাজীবীদের সাথে। এই যে দীর্ঘ সময় ধরে মিটিং এবং ভিডিও কনফারেন্স, এটি প্রমাণ করে যে আওয়ামী লীগের সাংগঠনিক চেইন এখনো সক্রিয়। গার্ডিয়ানের রিপোর্ট বলছে কলকাতা থেকে মাঝে মাঝেই সিনিয়র নেতাদের দিল্লিতে তলব করা হয়। উদ্দেশ্য একটাই, আসন্ন পরিস্থিতি মোকাবেলায় দলকে প্রস্তুত রাখা। তারা বিশ্বাস করেন শেখ হাসিনা ফিরবেন এক হিরো হিসেবে। আর কটা দিন পরেই বাংলাদেশের নির্বাচন, কিন্তু সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ। দ্য গার্ডিয়ানের কাছে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এই নির্বাচনকে প্রহসন বা শাম বলে অভিহিত করেছেন। তার মতে একটি বিশাল রাজনৈতিক দলকে বাইরে রেখে যে ভোট হচ্ছে তার কোনো গণতান্ত্রিক বৈধতা নেই। আওয়ামী লীগ যখন কৌশলগতভাবে নির্বাচনের মাঠ থেকে দূরে থাকছে, তারা তাদের কর্মীদের নির্দেশ দিয়েছে ভোট বয়কট করতে। এর মাধ্যমে তারা বিশ্বকে দেখাতে চায় যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের ভোটারদের অংশগ্রহণ কতটা নগণ্য হতে পারে। তারা মূলত অপেক্ষা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার জন্য, যাতে জনমনে পুনরায় আওয়ামী লীগের প্রয়োজনীয়তা ফুটে ওঠে। দ্য গার্ডিয়ান তাদের এই অনুসন্ধানী রিপোর্টে একটি অস্বস্তিকর প্রশ্ন তুলেছে। ভারত কি আওয়ামী লীগের সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়? প্রতিবেদনে দেখা যায় কলকাতার শপিং মলগুলোতে নির্বাসিত নেতারা খুব স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন। বাংলাদেশ সরকার বারবার অনুরোধ করলেও ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেয়নি। এটি স্পষ্ট করে দেয় যে দিল্লির কাছে শেখ হাসিনা এখনো বিশ্বস্ত মিত্র। এই ভারতীয় সমর্থনই আওয়ামী লীগের নেতাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে যে তাদের বিচার বা নির্বাসন দীর্ঘস্থায়ী হবে না। প্রতিবেদনে একটি বিরল ঘটনাও দেখা গেছে, ভুল স্বীকার। সাবেক এমপি তানভীর শাকিল জয় স্বীকার করেছেন যে অতীতে তারা ফেরেশতা ছিলেন না। 2018 সালের নির্বাচন যে পুরোপুরি স্বচ্ছ ছিল না তা তিনি অকপটে স্বীকার করেছেন। পাশাপাশি দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগগুলোকেও তিনি উড়িয়ে না দিয়ে বরং অনিয়ম হিসেবে মেনে নিয়েছেন। এটি একটি বড় রাজনৈতিক চাল। আওয়ামী লীগ এখন চেষ্টা করছে নিজেদের ভুলগুলো স্বীকার করে জনগণের কাছে একটি রিফর্ম বা সংস্কারকৃত দল হিসেবে উপস্থাপন করতে। তারা এখন মানবাধিকার, বাক স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছে, যেগুলো একসময় তাদের শাসনের বিরুদ্ধে তোলা অভিযোগ ছিল। দ্য গার্ডিয়ান বলছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারও এখন কঠিন সমালোচনার মুখে। মব ভায়োলেন্স, সাংবাদিকদের উপর হামলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে। দলটির নেতারা মনে করছেন পরিস্থিতি যত খারাপ হবে, মানুষ তত বেশি তাদের আমলের স্থিতিশীলতার কথা মনে করবে। তাদের পুরো কামব্যাক প্ল্যান দাঁড়িয়ে আছে বর্তমান সরকারের সম্ভাব্য ব্যর্থতার উপর। তারা বিশ্বাস করেন অন্ধকার দিন খুব দ্রুতই কেটে যাবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাদুর নাসিম বর্তমানে দলটির সাংগঠনিক ভিত পুনর্গঠনে পর্দার আড়ালে থেকে বড় ভূমিকা পালন করছেন। কলকাতা ও দিল্লির নেতাদের মধ্যে সমন্বয় এবং তৃণমূলের সাথে যোগাযোগ রক্ষায় তিনি অন্যতম প্রধান স্তম্ভ। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী তার মতো সিনিয়র নেতাদের লক্ষ্য এখন স্পষ্ট, দলের ভেতরে কোনো ভাঙন ধরতে না দেওয়া। বাহাদুর নাসিম এবং অন্যান্য সিনিয়র নেতারা তাদের বক্তব্য যে বিষয়গুলো হাইলাইট করেছেন তা হলো, তারা মনে করেন যে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আনা মানবতা বিরোধী অপরাধ বা দুর্নীতির মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আন্তর্জাতিক মানদণ্ডহীন। বাহাদুর নাসিম নিয়মিতভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের নির্দেশ দিচ্ছেন ধৈর্য ধরার এবং সাধারণ মানুষের পাশে থাকার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলছেন।
তার মতে দেশের 1/3 মানুষের সমর্থনপুষ্ট দলকে বাইরে রেখে বাংলাদেশে কোনো টেকসই গণতন্ত্র সম্ভব নয় এবং এই যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনটি কোনোভাবেই টেকসই হবে না। নেতারা বোঝাতে চাইছেন যে আমরা পালিয়ে যাইনি, আমরা কৌশলগত কারণে নিরাপদ দূরত্বে আছি যাতে কর্মীরা দিক নির্দেশনা পায়। যারা আজ গণতন্ত্রের কথা বলছেন তারা একটি জনপ্রিয় দলকে নিষিদ্ধ করে নিজেরাই স্বৈরতান্ত্রিক আচরণ করছেন। ইতিহাস সাক্ষী আছে, আওয়ামী লীগকে যতবার নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে তারা ততবারই শক্তিশালী হয়ে ফিরে এসেছে। দ্য গার্ডিয়ানের এই বিশদ প্রতিবেদন আমাদের সামনে একটি কঠিন সত্য তুলে ধরেছে যে রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, আবার কোনো কিছুই শেষ কথা নয়। আজ থেকে 1.5 বছর আগে যে দলটিকে ধ্বংসস্তূপ মনে করা হয়েছিল সেই আওয়ামী লীগ আজ সীমানার ওপার থেকে অত্যন্ত সুসংগঠিতভাবে ঘুরে দাঁড়ানোর ছক কষছে। একদিকে শেখ হাসিনার 16 ঘন্টা বিরামহীন কর্মযজ্ঞ, অন্যদিকে বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক বা সাদ্দাম হোসেনদের মতো নেতাদের হার নামানো মানসিকতা। সব মিলিয়ে আওয়ামী লীগ একটি বার্তায় দিতে চায়, আমরা ফুরিয়ে যাইনি। তবে প্রশ্নটা থেকেই যায়, ক্ষমতার গত 15 বছরে যে ক্ষোভ মানুষের মনে দানা বেঁধেছিল, যে কর্তৃত্ববাদী আচরণের কথা খোদ দলের নেতারাই আজ স্বীকার করছেন, মানুষ কি তা এত দ্রুত ভুলে যাবে, নাকি বর্তমানের অস্থিরতা আর অনিশ্চয়তা মানুষকে আবারও সেই চেনা পুরনো নেতৃত্বের দিকে ঠেলে দেবে? ইতিহাসের চাকা কি আবারও উল্টো দিকে ঘুরবে? শেখ হাসিনা কি সত্যিই বীরের বেশে ফিরে আসতে পারবেন, নাকি এই কামব্যাক প্ল্যান কেবলই নির্বাসিত নেতাদের টিকে থাকার শেষ চেষ্টা? আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটই হবে এই প্রশ্নের চূড়ান্ত আদালত। রাজনীতির এই খেলায় শেষ পর্যন্ত কার জয় হয়, জনগণ নাকি কৌশল, তা জানতে আমাদের নজর রাখতে হবে আগামী দিনগুলোতে। ভারতের যতগুলো সীমান্ত রাষ্ট্র আছে, সমুদ্র সীমার 2টো, স্থল সীমার 7টি রাষ্ট্র, এই 7টি রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশের সীমান্ত এবং সবচেয়ে বেশি রাজ্য ভারতের বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে জড়িয়ে আছে। কাজে এই যে উন্নয়ন বলুন, অবকাঠামো বলুন, ভারতের যা কিছু তার সাথে কিন্তু আঞ্চলিক নিরাপত্তা খুব জোরালোভাবে জড়িত। আঞ্চলিক নিরাপত্তা যদি না থাকে, আঞ্চলিক কোন প্রতিবেশী রাষ্ট্রে যদি জঙ্গিবাদ কায়েম হয়, উগ্রবাদ কায়েম হয়, তাহলে ভারত যত উন্নতি করুক না কেন সেই উন্নতির সুফল ভারত পাবে না। এই জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র ভারত যদি সেটেল হয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য সুখবর আছে, আওয়ামী লীগের জন্য সুখবর আছে। আমি রাজনৈতিক দল হিসেবে একদম নাম ধরে বলছি। আপনারা খেয়াল করে দেখবেন যে ভারত প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত এবং শেষ পর্যন্ত ইনক্লুসিভ ইলেকশনের কথা বলে এসছে একমাত্র ভারত। সেই জায়গা থেকে এই যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, এই নির্বাচনে ভারতের আসলে আপনি যদি সমর্থনের কথা বলেন, ভারতের কোনো সমর্থন নেই। বহুল কাঙ্ক্ষিত ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির আশাবাদী হবার মতো খবর পাওয়া গেল। গতকালকেই আমরা খবরটি দিয়েছি, আমরাও এটি নিয়ে আলাপ করেছি। ট্রাম্প নিজে, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাদের ফোন আলাপ, পরশু রাতের ফোন আলাপ পরবর্তী সময়ে তারা তাদের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। এবং 2 তারিখ থেকে 5 তারিখ ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন। এই সফরে দ্বিপাক্ষিক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আছে এবং বাংলাদেশ প্রসঙ্গ, আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গ কোনো বিবৃতি বক্তব্য না আসলেও নেপথ্যে এটা তীব্রভাবে আছে। এর ফলে বিশ্ব রাজনীতিতে, বিশেষ করে আমাদের আঞ্চলিক রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যে শুল্ক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছিল, ভারত ও যুক্তরাষ্ট্র যেন অনেকটা ম্যাজিকের মতোই তার সমাধান করে ফেলল। ট্রাম্প ঘোষণা করেছেন ভারতের উপর আরোপিত 25% শুল্ক কমিয়ে 18% করা হচ্ছে। আর এর ঠিক পরে ওয়াশিংটনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে ভারত আমেরিকার এই বন্ধুত্ব কি কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ, আমি খানিক আগে যেগুলো বলছিলাম, নাকি এর কোনো গভীর প্রভাব পড়তে যাচ্ছে প্রতিবেশী বাংলাদেশে?
পারমাণবিক শক্তি থেকে খনিজ সম্পদ চুক্তি দক্ষিণ এশিয়ার ক্ষমতায় ভারসাম্য বদলে দিচ্ছে এবং বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে কি ধরনের পরিবর্তন আসতে পারে আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করতে চাইছি। এই ডিলটি শুধু শুল্ক কমানো নয়, এর গভীরে রয়েছে 5টি বড় স্তম্ভ: বাণিজ্য, শক্তি, নিউক্লিয়ার শক্তি, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং ক্রিটিক্যাল মিনারেলস বা গুরুত্বপূর্ণ খনিজ। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ রুবিও এবং জয়শঙ্কর ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে কথা বলেছেন। লিথিয়াম, কোবাল্ট বা গ্রাফাইটের মতো খনিজ এখনকার সময়ে সোনার চেয়েও দামি, যা সেমিকন্ডাক্ট এবং ইলেকট্রিক গাড়ির জন্য অপরিহার্য। চীনকে টেক্কা দিতে আমেরিকা এখন ভারতের খনি ও প্রসেসিং ক্ষমতার উপর ভরসা করতে চাইছে। এর মানে হলো আমেরিকা ভারতকে এখন কেবল একটি বাজার নয়, বরং চীনের বিকল্প সাপ্লাই চেইন হিসেবে দেখছে। এবার আসা যাক আমাদের আসল প্রশ্নে, বাংলাদেশ এখন কোথায়? ভারতের সাথে এই ঘনিষ্ঠতা বাংলাদেশের জন্য একটি মিশ্র সংকেত। ভারত ও আমেরিকা যদি একমত হয় দক্ষিণ এশিয়ায় তাদের স্বার্থ অভিন্ন, তবে বাংলাদেশের ওপর দিল্লির প্রভাব বা পরামর্শকে ওয়াশিংটন আগের চেয়ে বেশি গুরুত্ব দেবে। এবং একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই, দিল্লির চোখে বাংলাদেশকে দেখতে চাইবে ওয়াশিংটন। আপনারা জানেন এখনো পর্যন্ত বা এই যে ঘটনাগুলো ঘটবার আগ পর্যন্ত দিল্লির চোখ বা দিল্লির দৃষ্টি আর মার্কিন দৃষ্টি বাংলাদেশে, বিশেষ করে এই যে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে দৃষ্টি কিন্তু এক ছিল না, এখন এক এবং অভিন্ন হতে বাধ্য। জয়শঙ্কর ও রুবিও কোয়াডকে আরো শক্তিশালী করার কথা বলেছেন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বঙ্গোপসাগরের ঠিক কেন্দ্রে। আমেরিকা যদি ভারতকে সাথে নিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বজায় রাখতে চায়, তবে বাংলাদেশকে কোনো না কোনোভাবে তাদের বলয়ে টানার চেষ্টা বাড়বে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এর প্রভাব সুদূর প্রসারী। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমেরিকা ও ভারতের সাথে সমান তালে তাল মিলিয়ে চলাটা জরুরি। ভারত মার্কিন ডিল প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসন ভারতের নিরাপত্তা উদ্বেগকে পাশ কাটিয়ে বাংলাদেশে কোনো বড় পদক্ষেপ নেবে না। জয়শঙ্কর ও রুবিও গণতন্ত্রের সুরক্ষার কথা বললেও তাদের মূল লক্ষ্য অর্থনৈতিক সুযোগ। বাংলাদেশের বর্তমান সরকার যদি মার্কিন ও ভারতীয় বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারে, তবেই রাজনৈতিক সমর্থন পাওয়া সহজ হবে। ট্রাম্পের মূল টার্গেট আসলে চীন। বাংলাদেশ যদি চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে, তবে ভারত মার্কিন এই নতুন অক্ষ বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে খনিজ সম্পদ ও প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশকে হয়তো একটি পক্ষ বেছে নিতে হবে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির ফলে একটা প্রশ্ন খুব জোরালোভাবে আসে যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কিনা। ভারতের জন্য মার্কিন শুল্ক 25% থেকে নেমে 18% নেমে আসা মানে হলো মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা করার ক্ষমতা বাড়বে। এটি বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য একটি প্রচ্ছন্ন চ্যালেঞ্জ হতে পারে। তবে জয়শঙ্কর যখন খনিজ সম্পদ ও জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা বলেন, তখন আঞ্চলিক কানেক্টিভিটির বিষয়টি আসে। যদি ভারত মার্কিন বিনিয়োগের জোয়ার ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসে, তবে বাংলাদেশের ট্রানজিট ও পোর্ট ব্যবহারের গুরুত্ব বহুগুণে বেড়ে যাবে। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের সাথে আগামী 9 তারিখে, আমি গতকালকের কন্টেন্টেও আলাপ করেছি, আগামী 9 ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক 3 দিন আগে একটা বাণিজ্য চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সেটি কি হয় সেটিও একটা দেখবার বিষয়। সংক্ষেপে বলতে গেলে ভারত মার্কিন এই মধু চন্দ্রিমা বাংলাদেশের জন্য সতর্কতা এবং সুযোগ উভয়ই। মার্কিন যুক্তরাষ্ট্র এখন দক্ষিণ এশিয়াকে ভারতের চোখ দিয়ে দেখার পুরনো যে নীতি ছিল সেই নীতিতে ফিরতে পারে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাবকে আবার সংহত করতে পারে। দিল্লির এখানে সবচেয়ে বড় প্রভাব যে জন্য রাখতে হবে, দিল্লির এই যে এত উন্নয়ন অবকাঠামো বা এই যে উন্নয়ন সুযোগ, তাদের এই উন্নয়নের সুফল ভোগ করতে হলে আশপাশকে স্থিতিশীল রাখতে হবে। এটি সবচেয়ে বড় স্বার্থ। এবং বাংলাদেশের মধ্য দিয়ে কানেক্টিভিটি বা যোগাযোগ নির্মাণ ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়বার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার, এটি বিদায় হয়ে চলে যাচ্ছে।
এরপরে যে সরকারটি আসছে বা আসবে সেটির উপরে কিন্তু এই যে এখনকার যে সরকার, এই সরকারের একটা ছায়া বা প্রভাব থাকবে। এই ছায়া বা প্রভাব যদি থাকে তাহলে সেই সরকারের কাছে দিল্লির নিজের স্বার্থ বাস্তবায়ন করা কঠিন হবে। তাহলে কি দিল্লি কি চাইবে? দিল্লি চাইবে বাংলাদেশে এমন একটি সরকার আসুক যে সরকারটি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, এগুলোকে ভুল ব্যাখ্যা দেওয়া হয় যে দিল্লির কর্তৃত্ব, দিল্লির প্রভাব না, দিল্লির কর্তৃত্ব না। দিল্লি উন্নত বিশ্বে যাবার প্রাণান্তকার চেষ্টা করছে, সাথে আশপাশের দেশগুলোকেও সাথে নিতে চায়।